আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 100তম ব্যাচ। আজকে আপনাদের 10ম ক্লাস। আজকের ক্লাসে আমরা এসইওর ইন্ট্রোটা জানবো, এর টাইপস এবং ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। তো তার আগে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আপনাদের 10ম ক্লাস হয়ে গেলে পরে, মানে 10টা ক্লাস হয়ে গেলে পরে আপনাদের মিড টার্ম এক্সাম হয়। তো আপনাদের তাহলে নেক্সট ক্লাসে মিড টার্ম এক্সাম হবে। তো মিড টার্ম এক্সামটা মূলত একটা সেলফ ইভালুয়েশন। আপনি নিজেকে নিজে মূল্যায়ন করবেন যে এই 10টা ক্লাসে আপনি কি শিখেছেন। আর অনলাইনে এক্সাম হবে। যারা অনলাইন এক্সামের সাথে পরিচিত না, তাদেরকে পরিচিত করানোর জন্য বা এক্সপেরিয়েন্স করার জন্য মূলত মিড টার্ম এক্সামটা নেওয়া হয়। তো আজকে তো বৃহস্পতিবার, আপনাদের নেক্সট রোববারে তো ক্লাস। তো নেক্সট রোববারে আপনারা এক্সাম দিতে পারেন। আর যদি মনে করেন যে আপনাদের প্রিপারেশনের জন্য টাইম লাগবে, তাহলে আপনারা নেক্সট মঙ্গলবার নিতে পারেন আপনাদের ক্লাস টাইম অনুযায়ী। ঠিক আছে? তো মিড টার্ম পরীক্ষা না হওয়া পর্যন্ত আমরা পরবর্তী ক্লাসে বা 11তম ক্লাসে যাব না। ঠিক আছে? মিড টার্ম এক্সাম হয়ে যাওয়ার পরে আমরা আবার মার্কেট প্লেসে ইনশাল্লাহ অ্যাকাউন্ট স্টার্ট করব। আমাদের 11তম ক্লাসে ফাইবার দেখানো হবে। তো আমি এক্সামের ব্রিফিংটা একটু দিব, সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন, আর এটা রেকর্ড করা থাকবে। অবশ্যই কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবেন। মিড টার্ম এক্সামটা 50 মার্কসের একটা এক্সাম হবে। 50 মার্কসের একটা এক্সাম পাশ করতে হলে পেতে হবে 35 মার্কস। 25টা থাকবে এমসিকিউ কোয়েশ্চেন আর 5টা থাকবে শর্ট কোয়েশ্চেন। 25টা এমসিকিউর জন্য 25 মার্কস, আর 5টা শর্ট কোয়েশ্চেনের জন্য প্রত্যেক কোয়েশ্চেনের জন্য 5 5 করে 25 মার্কস। তো ইন টোটাল হলো 50 মার্কসের একটা এক্সাম আপনাদের হবে। এবং সবগুলো প্রশ্নের উত্তরই রিকোয়ার্ড থাকবে। রিকোয়ার্ড বলতে অবশ্যই আপনাকে ওখানে অ্যান্সার করতে হবে। প্রশ্ন ইংলিশে হবে, অ্যান্সারও আপনাদেরকে ইংলিশে লিখতে হবে। আর যদি কোনো প্রশ্নের উত্তর না পারেন, তো সেক্ষেত্রে ওখানে কিছু একটা অ্যান্সার করে দিতে হবে। তা না হলে আপনার অ্যান্সার শিটটা সাবমিট হবে না। ঠিক আছে? ওখানে কিছু একটা লিখে দিতে হবে। যদি না পারেন সেটাও ওখানে বলে দিতে হবে। আর সিলেবাস এই বিগত 10টা ক্লাসে আপনাদেরকে যা যা কিছু শেখানো হয়েছে, এই ক্লাস ভিডিওগুলো সবাই খুব ভালো মতো দেখবেন। ক্লাসে যে কথাগুলো বলা হয়েছে বা মানে যে বিষয়গুলো আমরা শিখেছি, সেগুলো খুব ভালো মতো সবাই দেখবেন। পাশাপাশি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটু পড়াশোনা করতে পারেন, ফ্রিল্যান্সিং নিয়ে একটু পড়াশোনা করতে পারেন। আর এক্সাম আপনাদের যেদিন এক্সাম হবে সেদিন আর জুমে ক্লাস হবে না। আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে, সেখানে আমি নোটিশ দিব। ওই নোটিশের মধ্যে আপনাদের প্রশ্নের লিংক দেওয়া থাকবে। ওই লিংকে ক্লিক করলে আপনাদের টাইমিংটা শুরু হবে। টাইম 40 মিনিট। 40 মিনিটের মধ্যে অ্যান্সার করে আপনাদেরকে সাবমিট করতে হবে। আর যে যখন লিংকে ক্লিক করবেন তার টাইমটা তখন থেকে শুরু হবে। তো আপনাদের তো সন্ধ্যা 7টায় ক্লাস। আমি সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত আপনাদের প্রশ্নের লিংকটা গ্রুপে রাখবো। তো সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত যে কোনো সময়ে 40 মিনিট সময় হাতে রেখে আপনারা এক্সামটা দিতে পারবেন। 40 মিনিটের মধ্যে এক্সাম কমপ্লিট করে সাবমিট করবেন। তো প্রশ্নটা ওপেন করলে আপনারা দেখবেন যে ওখানে আপনাদের নাম এবং রোল নাম্বার অথবা স্টুডেন্ট আইডি লেখা থাকবে। ঠিক আছে? রোল নাম্বার আর স্টুডেন্ট আইডি একই জিনিস। আপনাদের অ্যাডমিশনের সময় যে রোল নাম্বার দেওয়া হয়েছিল সেটাই আপনাদের স্টুডেন্ট আইডি। ঠিক আছে? তো ওখানে আপনাদের নাম এবং স্টুডেন্ট আইডি বা রোল নাম্বার যেটা সেটা বসাতে হবে। আর যদি রোল নাম্বার হারিয়ে যান, ভুলে যান, বা পাননি, এরকম কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই অফিস টাইমে অফিসে ফোন করে আপনাদের রোল নাম্বারটা কালেক্ট করে নেবেন। আর ওখানে রোল নাম্বার ছাড়া প্রশ্নের অ্যান্সার শিটটা সাবমিট হবে না।
ঠিক আছে, অ্যান্সার শিটটা সাবমিট করতে পারবেন না। রোল নাম্বার যদি নাও জানা থাকে তাহলে ওখানে আপনাদের ফোন নাম্বারটা লিখে হচ্ছে সাবমিট করবেন। আচ্ছা, তো 25টা এমসিকিউ থাকবে ওখানে, আপনাদের অপশন দেওয়া থাকবে। ওই অপশন থেকে হচ্ছে যে কোনোটা পিক করে আপনারা মানে সঠিক অ্যান্সারটা দিবেন। আর 5টা শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার লেখার জন্য প্রশ্নের নিচে স্পেস দেওয়া থাকবে, জায়গা তৈরি করা থাকবে, ওখানে হচ্ছে আপনারা টাইপ করে লিখবেন। তো শর্ট অ্যান্সার হচ্ছে খুবই শর্ট হবে। এখানে একদম বিস্তারিত অনেক বড় করে কেউ কোনো কিছু লেখার প্রয়োজন নাই। ওখানে যে কোয়েশ্চেনটা করবে বা যা কিছু জানতে চাইবে সেটার একদম টু দা পয়েন্টে বা হচ্ছে মেইন জিনিসটা আপনি আহ, লিখতে পারলেই হলো। ঠিক আছে, এখানে অনেক বড় করে বা করে কিছু লেখার প্রয়োজন নাই। আর হচ্ছে প্রশ্ন ওই ইয়ে সরি, অ্যান্সার শিটটা হচ্ছে 40 মিনিট টাইমের মধ্যে আপনারা ফিল আপ করে বা অ্যান্সার করে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার ওখানে জিজ্ঞেস করবে যে আপনি অ্যানাদার সাবমিশন চান কিনা বা আরেকবার এটা সাবমিট করতে চান কিনা। তো প্রয়োজন নাই, একবার সাবমিট করলে সেটা সাবমিট হয়ে যায়। সাবমিট করার পরে আপনারা একটা বাটন দেখতে পাবেন যে ভিউ রেজাল্ট বা ভিউ স্কোর। ঠিক আছে, এরকম একটা বাটন আপনারা দেখবেন। তো ওই বাটনে ক্লিক করলে আপনারা এইমাত্র যে অ্যান্সার শিটটা সাবমিট করেছেন আম, সেটা হচ্ছে আপনাদের সামনে আসবে। তো ওখানে হচ্ছে আপনারা দেখতে পাবেন যে আপনাদের কয়টা অ্যান্সার সঠিক হয়েছে, কয়টা ভুল হয়েছে। তো এমসিকিউ যে কয়েকটা কারেক্ট অ্যান্সার সেটা আপনাদেরকে শো করবে। আর নিচের দিকে যে শর্ট কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলো আপনারা দেখবেন যে সবার ম্যাক্সিমামেরই অ্যান্সার ইনকারেক্ট হয়েছে বা ভুল হয়েছে, এজন্য ক্রস দেওয়া থাকবে। সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন আমি কি বলছি, এটা ইম্পর্টেন্ট, এটা অনেক স্টুডেন্ট বুঝতে পারে না। তো এটা নিয়ে হচ্ছে কনফিউজ হয়ে যায়। তা আমি কি বলছি সেটা খুব মনোযোগ দিয়ে সবাই শুনবেন। যদি বুঝতে না পারেন আমাকে প্রশ্ন করবেন। তো এখানে অ্যান্সার শিটটা আপনি যখন ওপেন করবেন তখন দেখবেন যে আপনাদের এমসিকিউর অ্যান্সারগুলো কারেক্ট যতগুলো হয়েছে ততটা দেখাচ্ছে, ইনকারেক্ট যতটা হয়েছে সেটা দেখাচ্ছে। তো ওখানে 25 মার্কসের মধ্যে কারেক্ট যতগুলো হয়েছে সেগুলো আপনারা গুণে নেবেন বা কাউন্ট করে নেবেন। আর শর্ট অ্যান্সার যে 5টা থাকবে এখানে সবগুলো দেখবেন যে আপনাদের ইনকারেক্ট দেখাচ্ছে। তো এটার কারণটা হচ্ছে এখানে অ্যান্সার শিটটা যেভাবে আমরা সেট করে দিয়েছি হুবহু ওই লেখাটার মতো না পেলে, যেহেতু এটা একটা কম্পিউটারাইজড একটা বিষয় বা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে এত অ্যান্সার তো আর বুঝতে পারে না। এখানে আমরা যেভাবে অ্যান্সারটা সেট করে দিয়েছি হুবহু ওই লেখাটার মতো না পেলে সে এটাকে ইনকারেক্ট মনে করে কেটে দেয়। ঠিক আছে, তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। যদি আপনার অ্যান্সারটা সঠিক হয় তাহলে আপনি ওই মার্কসটা কাউন্ট করে নেবেন, এক একটা প্রশ্নের জন্য 5 মার্কস করে। তো এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের এক একজনের লেখার স্টাইল এক এক রকম। কেউ হচ্ছে ধরেন কোনো একটা পয়েন্ট আমরা পাশাপাশি লিখি, কেউ আছে উপর নিচে এভাবে পয়েন্ট আকারে লিখি, কেউ হচ্ছে পয়েন্টগুলোকে ABCD এভাবে দেয়, কেউ আছে 1 2 3 4 এভাবে লেখে, কেউ আছে যে কিছু বানান ভুল করবেন বা হচ্ছে যেখানে পাংচুয়েশন মার্কস কমা বা ফুল স্টপ দেওয়ার কথা সেখানে কমা বা ফুল স্টপ ব্যবহার করছেন না, বা কেউ স্পেলিং কোনোটা ভুল করলেন। তো এত অ্যান্সার বা এত লেখার স্টাইল তো ওখানে সেট করা যায় না। ওইখানে আমরা যেভাবে অ্যান্সারটা সেট করে দিয়েছি হুবহু ওই লেখাটার মতো না পেলে সেটা ইনকারেক্ট মনে করে কেটে দেয়। তো যদি আপনার অ্যান্সারটা সঠিক হয় তাহলে আপনি হচ্ছে ওই মার্কসটা কাউন্ট করে নেবেন। তো এটা নিয়ে হচ্ছে ওরিড হবেন না। আপাতত এই এক্সামের জন্য, মিড টার্ম এক্সামের জন্য আমি ওই যে লেখার স্টাইল, তারপর গ্রামাটিক্যাল মিস্টেক, তারপর হচ্ছে স্পেলিং মিস্টেক বা পাংচুয়েশন মার্কসের মিস্টেকগুলো আমি ওভারলুক করব। মানে এগুলো আপাতত আমরা দেখব না। যদি অ্যান্সার সঠিক হয় আপনি ওই মার্কসটা কাউন্ট করে নেবেন। তো এইভাবে এমসিকিউ আর শর্ট কোয়েশ্চেন মিলে আপনি যদি 35 মার্কস পান তাহলে মনে করবেন যে আপনি পাশ করেছেন। আপনার অ্যান্সার শিট আপনি নিজে চেক করবেন। এটা হচ্ছে সেলফ ইভালুয়েশন, আমি শুরুতেই বললাম, মানে নিজেকে নিজে মূল্যায়ন করবেন। আপনার অ্যান্সার শিট অন্য কেউ দেখবে না। আর কোর্স শেষে হচ্ছে আপনাদের একটা কোর্স ফাইনাল এক্সাম হয়।
ওই কোর্স ফাইনাল এক্সামের অ্যান্সার শিট আমি নিজে চেক করব। ঠিক আছে, কিন্তু মিড টার্ম এক্সামটা আপনারা হচ্ছে আপনাদের অ্যান্সার শিট আপনারা নিজেরাই চেক করবেন। তো আমি যে কথাগুলো বলেছি এগুলো আপনারা বুঝতে পেরেছেন কিনা? যারা লেটে জয়েন হয়েছেন অবশ্যই ক্লাস ভিডিওর শুরুর দিকটা খুব ভালো মতো একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। আর যদি কিছু বুঝতে না পারেন আমাকে প্রশ্ন করেন। একটু দ্রুত সবাই জানাবেন। সবাই অ্যান্সার করেন। এক্সাম কবে বলছি, আগে আপনারা সবাই বলেন আমি যা যা কিছু বলেছি সেগুলো আপনারা বুঝতে পেরেছেন কিনা। ইয়েস অথবা নো লিখলেই আমি বুঝতে পারবো। দ্রুত লিখে দেন। আচ্ছা, তো ম্যাক্সিমামই আপনারা বুঝতে পেরেছেন। আর পরে যারা জয়েন হয়েছেন ক্লাস ভিডিও দেখে নেবেন শুরুতে। আর হাসিব ভাই যে প্রশ্নটা করলেন যে পাঁচটা কোয়েশ্চেনের ভুল না রাইট, আচ্ছা এখানে আমি বলেছি যে অ্যান্সারটা যদি সঠিক হয়, অ্যান্সার সঠিক হয়, অ্যান্সার তো নিচে দেওয়াই থাকবে। আপনি যখন অ্যান্সার শিটটা, আচ্ছা আজান শেষ হোক, আজানের পরে বলছি আমি। আচ্ছা, প্রশ্নটা হয়েছিল যে সঠিক অ্যান্সার কিভাবে বুঝবো। আপনি যখন অ্যান্সার শিটটা ওপেন করবেন ওখানে তো সঠিক অ্যান্সারটা লেখাই থাকবে। ঠিক আছে, সঠিক অ্যান্সার ওখানে দেওয়া থাকবে। আপনি শুধু মিলিয়ে নেবেন যে আপনার অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা। আপাতত বানান ভুল, তারপর হচ্ছে লেখার স্টাইল, কমা, দাড়ি, এগুলো হচ্ছে জন্য আমি আপনাদেরকে মার্কস কাটতে নিষেধ করেছি। বোঝা গেছে হাসিব ভাই কি বলেছি? হাসিবুর রহমান বুঝতে পেরেছেন কিনা? অ্যান্সার অ্যান্সার শিট ওখানে দেওয়াই থাকবে। অ্যান্সারটা দেওয়াই থাকবে, আপনি জাস্ট মিলিয়ে নেবেন আপনার অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা। লেখার স্টাইলের জন্য বা পাংচুয়েশন মার্কসের জন্য যদি হচ্ছে ইনকারেক্ট দেখায় সেটা ওভারলুক করবেন আপাতত এই মিড টার্ম এক্সামের জন্য। কিভাবে ইংলিশে অ্যান্সার করবেন? বাংলাতে যেভাবে অ্যান্সার করেন ইংলিশেও ওইভাবে অ্যান্সার করবেন। ইংলিশ জানতে হবে না?
ফ্রিল্যান্সিং করবেন বাইরের ক্লায়েন্টদের সাথে কিভাবে কথা বলবেন ইংলিশ না জানলে? আচ্ছা, এখন আসি পরীক্ষার ডেট কবে। আপনাদের তো সাপ্তাহিক ক্লাস হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিবার। এখন শিডিউল অনুযায়ী রবিবার আপনারা চাইলে এক্সাম দিতে পারেন। আর যদি আপনারা মনে করেন আপনাদের প্রিপারেশনের জন্য সময় লাগবে, তো সেই ক্ষেত্রে আপনারা মঙ্গলবারটা পিক করতে পারেন। তাহলে রবিবার দিন ক্লাস কিন্তু বন্ধ থাকবে। ঠিক আছে? মঙ্গলবার দিন পরীক্ষা হয়ে গেলে পরে আগামী বৃহস্পতিবার থেকে ইনশাল্লাহ আবার ক্লাস শুরু হবে। এখন আপনারা মিলে ডিসিশন নেন। আপনাদের অপশন হচ্ছে রবিবার অথবা মঙ্গলবার। তো মেজরিটি যে ডিসিশনটা নিবে আমরা সবাই সেটা মেনে নিব। সবাই দ্রুত একটু লেখেন, একবার করে লিখবেন। দ্রুত লিখবেন একবার করে। মঙ্গলবার অথবা রবিবার, সানডে অর টিউসডে। মেজরিটি যে ডিসিশন হবে সেটাই আমরা মেনে নিব। একবার করে লিখবেন সবাই। দ্রুত দ্রুত, ক্লাসের টাইম চলে যাচ্ছে। আচ্ছা, তো আপনারা মেজরিটি হচ্ছে মঙ্গলবার ডিসিশন নিয়েছেন। সানডে অল্প কয়েকজন বলেছে, কিন্তু আমার মনে হয় যে মঙ্গলবার বা টিউসডেতে হচ্ছে বেশিরভাগ ভোট পড়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে মঙ্গলবার দিন আপনাদের এক্সাম হবে। সন্ধ্যা 7টা বাজার 5 মিনিট আগে আপনাদের গ্রুপে আমি প্রশ্নের লিঙ্কটা পোস্ট করব। তো সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত লিঙ্কটা গ্রুপে থাকবে। ওই সময়ের মধ্যে 40 মিনিট সময় হাতে নিয়ে আপনারা আপনাদের এক্সামটা কমপ্লিট করে অ্যান্সারটা দেখে নেবেন। আর রোববার দিন ক্লাস বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ হচ্ছে আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব। তো সবাই প্রিপারেশন নিয়ে হচ্ছে ক্লাসে আসবেন। ক্লাসই তেমন হয় নাই। তাহলে এতদিন কি পড়ালাম? এই 10টা ক্লাসে কি পড়ালাম, কি শিখালাম? এই 10টা ক্লাসে যা শিখেছেন সেটার উপরে এক্সাম দেন। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা এসইওর ইন্ট্রোটা জানবো, এর টাইপস এবং ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। থিওরিটিক্যাল ক্লাস হবে আজকে। তবে আজকের ক্লাসটা ইম্পর্ট্যান্ট আপনাদের মিড টার্ম এক্সামের জন্য। মিড টার্মের অনেক কোয়েশ্চেন এই ক্লাসের উপর বেস করে হতে পারে। তো সবাই মনোযোগী হবেন, কোনো জিনিস বুঝতে সমস্যা হলে আমাকে ক্লাস শেষে জিজ্ঞেস করবেন। এক মিনিট। টার্মটা হচ্ছে এসইও।
এর পূর্ণ রূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে বোঝায় আমরা হচ্ছে, আচ্ছা আমি একটা সহজ উদাহরণ দিই। ধরুন আপনি আহ, আপনার নিজের বা আপনার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট তৈরি করলেন। তো ওয়েবসাইট তৈরি করে আপনি পাবলিশ করলেন। তো নির্দিষ্ট কিওয়ার্ড লিখে যখন কোনো ভিউয়ার সার্চ ইঞ্জিনে, আচ্ছা গুগল বলি তাহলে হয়তো বা বুঝতে সুবিধা হবে, গুগলে সার্চ করলো। সার্চ করার পর গুগল তো কিছু রেজাল্ট শো করে, তাই না? একটা পেজে হচ্ছে রেজাল্ট শো করে। তো ওই পেজের একদম শুরুর দিকে বা হচ্ছে টপে যদি আপনার ওয়েবসাইটটা দেখায়, তো এই যে প্রসেসটা, যে প্রসেসের মাধ্যমে হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে আপনি সার্চ রেজাল্টের একদম ফার্স্ট পেজের টপে নিয়ে আসলেন, এই প্রসেসটাকে মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। তো সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি। সার্চ ইঞ্জিনটা মূলত তিনটা ধাপে কাজ করে। শুরুতে হচ্ছে ক্রলিং, দুই নম্বরে হচ্ছে ইন্ডেক্সিং, তিন নাম্বার হচ্ছে র্যাঙ্কিং। ক্রলিং, ইন্ডেক্সিং, র্যাঙ্কিং, এই তিনটা ধাপে সার্চ ইঞ্জিন কাজ করে। ক্রলিং মানে হচ্ছে, ধরুন আপনি আম, হচ্ছে আমরা কি করি, আমরা অনলাইনে হচ্ছে যে কিছু একটা লিখে পোস্ট করি, তাই না? তো আমরা উদাহরণ হিসেবে একটা ওয়েবসাইট নিতে পারি, যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করে পাবলিশ করলাম। তো এটা জাস্ট ইমাজিন করা হয়, আমরা যখন কোনো কিছু লিখে হচ্ছে ইয়ে করি, পোস্ট করি, তখন সার্চ ইঞ্জিন থেকে এরকম একটা স্পাইডার বা বোট বেরিয়ে আসে। তো এই বোটটা কি করে, এই বোটটা হচ্ছে আপনার ওয়েবসাইটের উপর দিয়ে ক্রল করে যায়। তো এই, এটা হচ্ছে ফার্স্ট ধাপ, ক্রলিং। তো ক্রলিং করে সে হচ্ছে বোঝার চেষ্টা করে যে আপনার এই কন্টেন্টটা কি কি নিয়ে, বা আপনি কি নিয়ে লিখেছেন। এখানে ইমেজগুলো সে দেখে বোঝার চেষ্টা করে। তারপর আপনি যেই লেখাগুলো লিখেছেন, টেক্সটগুলো দিয়েছেন, সেগুলো সে ক্রল করে বোঝার চেষ্টা করে। কিওয়ার্ডগুলো সে বোঝার চেষ্টা করে যে আপনার কন্টেন্টটা কি টাইপের, যে এটা কি কোনো একটা ফ্যাশন রেলিভেন্ট কোনো একটা ওয়েবসাইট, নাকি হচ্ছে ফুড রেলিভেন্ট কোনো একটা ওয়েবসাইট, এটা সে বোঝার চেষ্টা করে। তো এই প্রথম ধাপে হচ্ছে ক্রলিং। এরপর দ্বিতীয় ধাপে সে হচ্ছে এই যে ডেটাগুলো সে কালেক্ট করলো, ক্রল করে করে যে ডেটাগুলো কালেক্ট করলো, সেগুলোকে দ্বিতীয় ধাপে এসে সে হচ্ছে ইন্ডেক্স করে। তো ইন্ডেক্সিং এ এসে হচ্ছে সে, ধরেন ফুড রেলিভেন্ট যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে হচ্ছে আলাদা করে নিল, ফ্যাশন রেলিভেন্ট যেগুলো আছে সেগুলোকে আলাদা করে নিল। মানে এরকম কিওয়ার্ড ইমেজ সব দিয়ে হচ্ছে সে এটাকে ক্যাটাগরাইজ করে নিল বা ইন্ডেক্স করে নিল। এরপর তৃতীয় ধাপে সে কি করে, রেজাল্ট শো করে। তো এই তিন ধাপে হচ্ছে, মানে রেজাল্ট মানে হচ্ছে র্যাঙ্ক করায়, র্যাঙ্কিং করে। তো এই তিনটা ধাপে হচ্ছে সার্চ ইঞ্জিন কাজ করে, ক্রলিং, ইন্ডেক্সিং, র্যাঙ্কিং। আচ্ছা, তো আমরা তো বিভিন্ন রকমের সার্চ ইঞ্জিন ব্যবহার করি, তাই না? যেমন সবচাইতে বেশি ব্যবহৃত হয় গুগল। এরপর হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে আমরা ইউটিউব ব্যবহার করি। তো এরকম অনেক রকম সার্চ ইঞ্জিন আছে। ডিফারেন্ট টাইপস অফ সার্চ ইঞ্জিন দেখি আমরা। আচ্ছা, তো গুগল তো আমরা সবাই চিনি, ইউটিউবও চিনি, এছাড়া বিংও চিনি। আরও সার্চ ইঞ্জিন আছে যেমন ইয়াহু, ডাকডাকগো, আউল, কোয়ান্ট, আস্ক ডট কম, আরও আছে। ঠিক আছে, এখান থেকে সি মোড়ে গেলে আমরা আরও পাবো, যেমন ডকপাইল, ইয়ানডেক্স, স্টার পেজ, তারপর হচ্ছে এই যে সুইসকাউস, ব্রেভ সার্চ, এগুলো সবগুলোই হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন মানে কি, আমরা কোনো কিছু যেখানে সার্চ করি সেটাকে সার্চ ইঞ্জিন বলে। তো এরকম বিভিন্ন রকমের সার্চ ইঞ্জিন আছে। আবার কোনো কোনো দেশ আছে যারা কিনা তাদের নিজস্ব সার্চ ইঞ্জিন ব্যবহার করে। তো এই হলো বিষয়। তো আমরা এসইও টাইপস অ্যান্ড ক্লাসিফিকেশনটা দেখব। 1 মিনিট।
আচ্ছা, এটার পেজটা ওদের কোনো একটা প্রবলেম হয়েছে, আমি সার্চ করি। আচ্ছা, এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে বিভিন্ন টাইপস, মানে বিভিন্নভাবে হচ্ছে ক্লাসিফাই করা হয়েছে। তো এখানে 12 টাইপ দেখাচ্ছে, যে 12 রকমের এসইও আছে। তো আমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট আমরা সেটা আগে শিখি। তো এখান থেকে আমরা একটু নিচে স্ক্রল করি। আচ্ছা, এই যে এখান থেকে। তো জেনারেলি বা এসইও কে হচ্ছে 4 ভাগে ভাগ করা হয়েছে: অন পেজ এসইও, অফ পেজ এসইও, এরপর হচ্ছে টেকনিক্যাল এসইও, আর হচ্ছে লোকাল এসইও। তো আপনাদের যদি এক্সামে কোয়েশ্চেন আসে যে এসইও টাইপস বা ক্লাসিফিকেশন জানতে চায়, সেক্ষেত্রে আপনারা 4 টাইপস লিখবেন, 4 ধরনের। নামগুলো লিখে দেবেন: অন পেজ এসইও, তারপর অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, লোকাল এসইও। তো আমরা একটু দেখি যে এসইও গুলো কিরকম। শুরুতে হচ্ছে অন পেজ এসইও বা অন সাইট এসইও। আচ্ছা, অন পেজ নাম থেকেই বোঝা যাচ্ছে যে পেজের ভিতরে যে অপটিমাইজেশন গুলো করা হয় বা কাজগুলো করা হয়, সেটাকে অন পেজ এসইও বলে। তো এখানে যেটা লিখেছি আমরা একটু পড়ি, যে on-site SEO refers to the practice of optimizing elements on a website, such as the content and HTML code, to improve its ranking in search engine results pages and attract more relevant traffic to the website. This is different from off-site SEO, which involves optimizing external factors like backlinks and social media signals. ঠিক আছে, তো আমি যেটা বললাম সেটাই বলছে যে আপনি পেজের ভিতরে যা যা কিছু কাজ করছেন আপনার ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি করার জন্য, সেটাকেই হচ্ছে অন পেজ এসইও বলে। তো অন পেজ এসইওর মধ্যে কি কি কাজগুলো করতে হয় আমাদেরকে? শুরুতে হচ্ছে এসইও কিওয়ার্ড রিসার্চ। এসইওর একটা বিরাট অংশ জুড়ে আছে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আর এটা পুরোটাই হচ্ছে কিওয়ার্ডের খেলা। আপনি যত ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, যত ভালো হচ্ছে কিওয়ার্ড দিয়ে আপনার কন্টেন্ট তৈরি করতে পারবেন, ততই পসিবিলিটি বেড়ে যায় এটা হচ্ছে র্যাঙ্ক করার। তো অন পেজ এসইও করতে হলে আমাদেরকে কি করতে হবে? এসইও কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এরপর 2 নম্বরে হচ্ছে কোয়ালিটি এসইও কন্টেন্ট। আপনার যে কন্টেন্টটা থাকবে সেটা যেন কোয়ালিটি এসইও কন্টেন্ট হয়, সেটা ইউজার ফ্রেন্ডলি যেন হয়, সেটা আপনাকে মেকশিওর করতে হবে। এরপর ইন্টারনাল লিঙ্কিং ফর এসইও। আমরা অ্যাসির মধ্যে ইন্টারনাল লিঙ্কিং করব। আচ্ছা, আপনাদের মনে আছে কিনা লাস্ট ক্লাসে আমরা হচ্ছে লিঙ্কডইনের আর্টিকেল রাইটিং ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা এখানে কি করছি, অন পেজ এসইও করছি, মনে আছে কিনা? তো সেখানে আমরা যে কন্টেন্টগুলো দিয়েছিলাম সেটা এসইও কন্টেন্ট ছিল। আমরা এখানে টাইটেল দিয়েছি, তারপর হচ্ছে মেটা টাইটেল দিয়েছি, কিছু ইমেজ দিয়েছি, তারপর হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং করেছিলাম। মনে আছে কিনা আপনাদের? হাইপার লিঙ্ক করেছিলাম না, যে একটা ওয়ার্ডের মধ্যে আমরা একটা লিঙ্ক হাইড করে দিতে পারি। যেমন আমি আমার ফেসবুক পেজটা লিঙ্ক করে দেখিয়েছিলাম, মনে আছে আপনাদের? জি, ওই বিষয়টাই হচ্ছে লিঙ্কডইন আর্টিকেলে যে কাজগুলো আমরা করলাম সেই কাজগুলোকে হচ্ছে অন পেজ এসইও বলা হয়। ঠিক আছে। তারপর হচ্ছে মেটা ডাটা এসইও অপটিমাইজেশন, ইমেজ এসইও অপটিমাইজেশন। আমরা সেখানে কিছু ইমেজ দিয়েছিলাম। তো ইমেজগুলোকে এসইও করা যায়। তো ইমেজ কিভাবে এসইও করতে হয় এটার ক্লাস আছে আপনাদের সামনে, আমি দেখাবো আপনাদেরকে। তারপর হচ্ছে ইউআরএল স্ট্রাকচার। তো এই কাজগুলো হচ্ছে অন পেজ এসইও। এরপর 2 নম্বরে হচ্ছে অফ পেজ এসইও বা অফ সাইট এসইও।
অফ পেজটা হচ্ছে অন পেজে যেমন পেজের ভিতরে কাজগুলো হয়, আর অফ পেজে হচ্ছে পেজের বাইরে থেকে আমরা যে কাজগুলো করি আমাদের ওয়েবসাইটটার কে মানে ইমপ্রুভ করার জন্য, সেটাকে অফ পেজ এসইও বলে। এখানে কি লিখছে দেখেন, যে অফ পেজ এসইও আর কল্ড অফ সাইট এসইও is the practice of improving a website's search engine ranking by optimizing factors outside of the website itself. This can be done by building high quality backlinks, promoting the website on social media, and other forms of online marketing. আচ্ছা, পিন্টারেস্টের ক্লাস নিয়েছিলাম না? পিন্টারেস্টের ক্লাসে আমরা কি করেছিলাম, যে একটা ওয়েবসাইটের যে কোনো একটা প্রোডাক্ট পেজের কে আমরা হচ্ছে প্রমোট করেছিলাম। তো ওখানে আমরা কি করেছিলাম, যখন পিনটা পাবলিশ করি ওখানে একটা লিংক দিয়েছিলাম। তো ওই যে লিংকটা আমরা পিন্টারেস্টে দিলাম সেটাকে বলা হয় ব্যাকলিংক। ঠিক আছে, এসইও, এসইওর ভাষায় সেটাকে বলা হয় ব্যাকলিংক। পিন্টারেস্ট মার্কেটিং এর যে কাজটা সেটা পুরোটাই হচ্ছে একটা ব্যাকলিংকের কাজ, মানে এসইওর ভাষায় ওইটাকে ব্যাকলিংক বলে। এই যে দেখেন, যে বিল্ডিং হাই কোয়ালিটি ব্যাকলিংক, প্রমোটিং দ্য ওয়েবসাইট অন সোশ্যাল মিডিয়া। পিন্টারেস্ট কি একটা সোশ্যাল মিডিয়া সাইট না? সেখানে আমরা কি করেছিলাম, আমাদের লিঙ্কটাকে প্রমোট করেছিলাম। তো এই যে কাজটা, এটা অফ পেজ এসইও বা অফ সাইট এসইওর মধ্যে পড়ে। আচ্ছা, দ্য গোল ইজ টু ইনক্রিজ দ্য ওয়েবসাইটস অথরিটি, রেপুটেশন অ্যান্ড রেলিভেন্স ইন দ্য আই অফ সার্চ ইঞ্জিনস, হুইচ ক্যান রেজাল্ট ইন হায়ার সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংস অ্যান্ড মোর অর্গানিক ট্রাফিক টু দ্য ওয়েবসাইট। আচ্ছা, আমি একাই বকবক করছি, আপনারা আসলেও কিছু বুঝতেছেন বা মনে পড়ছে কিনা? কাজগুলো কিন্তু আমরা শিখে এসেছি, কিভাবে ব্যাকলিংক করতে হবে, মানে কিভাবে সোশ্যাল মিডিয়া সাইটে আমরা একটা ওয়েবসাইট প্রমোট করতে পারি, সেটা আপনাদেরকে পিন্টারেস্টের ক্লাসে দেখানো হয়েছে। তো ওইটার উদ্দেশ্যটা কি ছিল, যে অর্গানিক ট্রাফিক আমার ওয়েবসাইটে ড্রাইভ করা। আচ্ছা, রেসপন্স করবেন, রেসপন্স না করলে তো আমি বুঝতে পারি না যে আদৌ আপনারা বুঝতে পারছেন না আমি একাই বকবক করে যাচ্ছি। দেখেন, প্রত্যেকটা কাজই কিন্তু ইন্টারকানেক্টেড, আপনাদের যেভাবে শেখানো হচ্ছে বিষয়গুলা সবগুলোই দেখবেন যে একটা একটা এটার সাথে রেলিভেন্ট আছে। আচ্ছা, এরপর আসি হচ্ছে গেস্ট ব্লগিং। তো গেস্ট ব্লগিং ইজ এ কমন অফ পেজ এসইও টেকনিক ইউজড ফর বিল্ডিং ব্যাকলিঙ্ক। ওইটাও ইয়ের মতোই, পিন্টারেস্টে যে কাজটা আমরা করেছি সেরকমই। তো এটা অফ পেজ এসইওর মধ্যে পড়ে। এরপর আছে হেরো, এরপর হচ্ছে কম্পিটিটর রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস। আপনার যারা কম্পিটিটর আছে মার্কেটে তাদের রিসার্চ করা, অ্যানালিসিস করা, এটা অফ পেজ এসইওর একটা কাজ। তারপর ইন্টারনেট অ্যাডস, প্রেস ডিস্ট্রিবিউশন, ব্র্যান্ড সিগন্যাল। আচ্ছা, তো আপনাদেরকে এত বিশদভাবে লিখতে হবে না বা এত ডিটেইলসে হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে না। সিম্পলি যে কোয়েশ্চেনটা করবে সেটার অ্যান্সারটা করবেন, মানে বর্ণনা করতে হবে না, কাকে বলে ওইরকম ডেফিনেশন দিতে হবে না। আচ্ছা, এরপর 3 নম্বরে হচ্ছে টেকনিক্যাল এসইও। নাম শুনেই বুঝতে পারছি যে টেকনিক্যাল বিষয়গুলো যে এসইও দিয়ে হচ্ছে আমরা কন্ট্রোল করি সেটাকে টেকনিক্যাল এসইও বলে। তো টেকনিক্যাল এসইওটা কিরকম, যে technical SEO involves making website optimization that helps search engines crawl and index a website more easily, thereby improving its search engine ranking. This includes tasks such as optimizing site load time, ensuring that robot text files are properly configured, and setting up redirects correctly. The goal of technical SEO is to make a website more accessible and user friendly for both search engines and website visitors. আচ্ছা, তো টেকনিক্যাল এসইওটা কি? টেকনিক্যাল এসইওটা হচ্ছে ওয়েবসাইট অপটিমাইজেশনে আপনার হেল্প করে। এই যে শুরুতে বলেছিলাম না, যে একটা স্পাইডার হচ্ছে বেরিয়ে আসে, আসলে এটা কিন্তু রিয়েল লাইফে কোনো এক্সিস্টেন্স নাই, এটা জাস্ট কল্পনা করা হয় যে একটা স্পাইডার বের হয়ে আসে। এটাকে বোট বলা হয়, স্পাইডার না, বোট বলে। তো এটা আপনারা ভাববেন না যে সত্যি সত্যি বের হয়ে আসে, এটা জাস্ট ইমাজিন করা হয়, যে আমরা যখন কোনো কিছু লিখে পাবলিশ করি তখন এই বোট এসে হচ্ছে এটা ক্রল করে। আচ্ছা, তো টেকনিক্যাল অ্যাসির মধ্যে কি কি বিষয় আছে, যেমন সাইট লোড টাইম। আচ্ছা, তো ধরুন আপনার একটা ইনফরমেশন জানা লাগবে, তখন আমরা জেনারেলি কি করি, আমরা গিয়ে গুগলে সার্চ করি। তো গুগলে সার্চ করার পর গুগল আমাদেরকে রেজাল্ট দেয়।
তো ওখান থেকে আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে ঢুকি ওই ইনফরমেশনটা জানার জন্য, তো আপনি ক্লিক করার পর দেখলেন যে ওয়েবসাইটটা হচ্ছে লোড হচ্ছে, মানে লোডিং টাইমটা অনেকটা বেশি নিয়ে নিচ্ছে। তো অ্যাজ এ ইউজার পয়েন্ট অফ ভিউতে চিন্তা করেন যে আমরা সাধারণত কি করি, যখন কোনো একটা সাইটে লোড হতে অনেক বেশি সময় নেয়, আমরা ওইটা বাদ দিয়ে অন্য আরেকটাতে চলে যাই, অন্য আরেকটা ওয়েবসাইটে সুইচ করি। তো এই যে লোডিং টাইমটা, এটাকে কন্ট্রোল করা বা এটাকে রিডিউস করা বা কমিয়ে নিয়ে আসা, এই কাজটা হচ্ছে টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। তো মানুষের তো আসলে এখন এতটা ধৈর্য নাই যে ধৈর্য ধরে অপেক্ষা করবে কখন সাইট লোড হবে তারপর সে ইনফরমেশন জানবে। তো তার ইনফরমেশন জানার দরকার, এবং এটা হচ্ছে এখনই জানতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার এই লোডিং টাইমটা কম হতে হবে। তো এই কাজটা টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। এরপর হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস। ম্যাক্সিমাম কি, অল অফ দ্য ইউজার্স আর মোবাইল ইউজার্স, তাই না? যাদের ল্যাপটপ পিসি আছে এরাও মোবাইল ইউজার, এদেরও মোবাইল আছে, মোবাইল ইউজ করে। তো আমরা যেই সাইটটা তৈরি করব সেটা যেন সব ডিভাইস থেকে ভালোভাবে দেখা যায়, বিশেষ করে মোবাইল ফ্রেন্ডলি যেন হয়, মোবাইল থেকে যেন খুব সহজে এটাকে অ্যাক্সেস করা যায়, সেটা আপনাকে মেক শিওর করতে হবে যদি আপনি আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে চান। তো এই কাজটা টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। এরপর হচ্ছে ক্রল এরর আইডেন্টিফিকেশন। এই যে স্পাইডার বা বোটটা যখন ক্রল করবে তখন কোনো এরর যদি সে দেখে সেটা আইডেন্টিফাই করা, সেটাকে ফিক্স করা, এই কাজগুলো হচ্ছে টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়ে থাকে। তারপর আছে কিওয়ার্ড ক্যানিবালাইজেশন অডিট, ডুপ্লিকেট কন্টেন্ট অডিট, সাইট স্ট্রাকচার, এই সবগুলো হচ্ছে টেকনিক্যাল এসইওর কাজ। এরপরে 4 নম্বরে আমরা পড়বো হচ্ছে লোকাল এসইও। এখানে 5 লেখা আছে কিন্তু আমরা 4 টাইপস পড়বো। আমি যেগুলো বলছি সেগুলোই খাতায় লিখবেন আপনারা। 4 নম্বরে হবে হচ্ছে লোকাল এসইও। লোকাল এসইওটা হচ্ছে মোর লোকেশন স্পেসিফিক, কোনো একটা নির্দিষ্ট লোকালিটি বা হচ্ছে সিটি বা টাউনকে টার্গেট করে হচ্ছে আমরা লোকাল এসইওটা করে থাকি। ধরুন কোনো একজন মানে কোনো একজন ব্যবসায়ী, তার বিজনেস হচ্ছে কোনো একটা লোকেশনকে টার্গেট করে। ফর এক্সাম্পল ধরেন হোমমেড ফুড ডেলিভারি বিজনেস, এটা ইদানিং অনেক পপুলার, তাই না? তো হোমমেড ফুড যে ইয়েটা, প্রোডাক্টটা, এটা কি পচনশীল একটা প্রোডাক্ট, এটা দূর দূরান্তে হচ্ছে ডেলিভার করা যায় না। তো এরা কি করে, একটা নির্দিষ্ট সিটিকে বা হচ্ছে একটা লোকেশনকে টার্গেট করে তাদের বিজনেসটা গ্রো করে। তো সেক্ষেত্রে ধরেন ঢাকা সিটির মধ্যে কোনো নির্দিষ্ট জায়গা যেমন গুলশান বনানী বা ধানমন্ডি এরিয়া বা মিরপুর এরিয়া বা পুরো ঢাকা সিটি, ঠিক আছে? এখানেই সে হচ্ছে তার বিজনেসটা রাখতে চায় এইটুকুর মধ্যে। তো সে যে ওয়েবসাইটটা তৈরি করবে, সে সেখানে তাকে লোকাল এসইও করতে হবে, ওই লোকাল যে কাস্টমাররা আছে তাদেরকে টার্গেট করে। তো কি লিখেছে আমরা একটু পড়ি। Local SEO strategy for local businesses is one of the most important types of SEO as it helps the business become more visible in local search results on Google. Local SEO helps businesses reach the local audience by analyzing their behavior through trillions of searches. If you use local SEO practices, then your local business has the opportunity to rank higher in the search results and the local map pack at the same time. This in turn helps grow your business and increase traffic to your website. তো আমি যে কথাগুলো বললাম সেগুলোই এখানে বলেছে যে লোকাল এসইওটা হচ্ছে একটা লোকেশনকে বা লোকালিটিকে টার্গেট করে হয়ে থাকে। তো আপনাদের যদি প্রশ্নে আসে যে জানতে চায় যে এসইও টাইপস বা প্লাস ক্লাসিফিকেশন, তো আপনারা 4 টাইপস লিখবেন, চার চার প্রকার: অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, আর হচ্ছে লোকাল এসইও। এই 4 প্রকার লিখবেন। আর যদি প্রশ্নে এরকম আসে যে আপনার এসইওর মানে ইথিক্যালি ইথিক্যালি বা বাই ইথিক্স এসইওর কত প্রকার বা হাউ মেনি টাইপস,
এরকম জানতে চায়, সেক্ষেত্রে আপনারা লিখবেন 4 প্রকার। প্রথমত হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, 2 নাম্বার হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও, 3 নাম্বার হচ্ছে গ্রে হ্যাট এসইও, আর 4 নাম্বার হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। ঠিক আছে, এই 4 প্রকার এসইও। এটা হচ্ছে ইথিক্যালি বা ইথিক্স, মানে নৈতিকতার দিক দিয়ে এসইও কত প্রকার, এরকম যদি প্রশ্ন হয়। তো শুরুতে 1 নম্বরে আমরা হোয়াইট হ্যাট এসইও লিখবো। তো হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে নৈতিকতার দিক থেকে সবচাইতে ভালো এসইও টেকনিক। এখানে হচ্ছে সার্চ ইঞ্জিন বা গুগল যা কিছু রিকমেন্ড করে, যে গাইডলাইনগুলো দেয়, সেগুলো ফলো করে হচ্ছে এই এসইওটা করা হয়ে থাকে। তো এখানে কি লিখছে আমরা একটু পড়ি, যে হোয়েন you hear someone say white hat SEO, that means the SEO practices that are in line with the term and conditions of the major search engines, including Google. White hat SEO improves your search engine ranking on the SERPs while regulating the integrity of your website with the search engine's terms of service. White hat SEO practices are the best way to create a successful website. Here are a few SEO practice that you must follow strictly. আচ্ছা, তাহলে হোয়াইট হ্যাট এসইওটা কি? একদম বেস্ট, দ্য বেস্ট ওয়ে, সবচাইতে ভালো ওয়ে হচ্ছে আপনার একটা সাকসেসফুল ওয়েবসাইট তৈরি করার জন্য। তো কি কি করতে হবে, যে ইউজ কিওয়ার্ড রিসার্চ, ডিসক্রিপটিভ মেটা ট্যাগস, প্রোভাইড কোয়ালিটি সার্ভিসেস অ্যান্ড কন্টেন্ট টু দ্য ওয়েবসাইট ভিজিটর্স, মেক ইউর ওয়েবসাইট ইজি টু নেভিগেট। তো এই কাজগুলো করতে হবে যদি আপনি একটা সাকসেসফুল ওয়েবসাইট তৈরি করতে চান। আর গুগল যে সব নিয়ম কানুন বলে দিয়েছে সেগুলোও ফলো করতে হবে। এরপর 2 নম্বরে হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট এসইওটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইওর জাস্ট অপোজিট। হোয়াইট হ্যাট এসইওটাতে একদম গুগল যা কিছু রিকমেন্ড করে সব নিয়ম কানুন মেনে হচ্ছে করা হয়, আর ব্ল্যাক হ্যাট হচ্ছে তার উল্টোটা। এখানে হচ্ছে গুগলের নিয়ম কানুন কিছুই মানা হয় না, আবার কিছু অনৈতিক প্র্যাকটিস বা অনৈতিক কাজ দিয়ে হচ্ছে ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানোর চেষ্টা করা হয়। তো এই কাজটা করা যাবে না। যদি আপনি সেটা করেন তাহলে গুগল কি করবে, যখন বুঝতে পারবে যে আপনি ব্ল্যাক হ্যাট এসইও করেছেন, তখন গুগল সার্ভার থেকে আপনার ওয়েবসাইটটা সে ডিলিট করে দিবে। তাহলে কখনোই আপনি ওই ওয়েবসাইটটা আর র্যাঙ্ক করাতে পারবেন না, এটা তো ডিলিটই হয়ে যাবে, মুছেই ফেলবে। আচ্ছা, Black Hat SEO exploits weaknesses in Google search algorithm to rank higher in its search results. Spammy or paid link building strategies, keyword stuffing, clocking, etc. are used to go ahead in search engine results. These practices give instant results, but they can impact your website negativity if detected by Google. Hence, it is advised to avoid Black Hat SEO. আচ্ছা, তো এই কাজগুলো করা যাবে না, যেমন আপনি স্প্যাম স্প্যাম করতে পারবেন না। স্প্যামিং মানে হচ্ছে একটা লিঙ্ককে বারবার হচ্ছে শেয়ার করা, এটাকে স্প্যামিং বলে। আপনি পয়সা দিয়ে লিঙ্ক বিল্ডিং করতে পারবেন না, কিওয়ার্ড স্টাফিং করতে পারবেন না, ক্লগিং করতে পারবেন না, ক্লিক বেট করতে পারবেন না। ক্লিক বেট মানে কি? ধরুন, আমরা অনেক সময় কিছু কন্টেন্ট দেখি না, যে টাইটেলটা অনেক আকর্ষণীয় হয়, ঠিক আছে, টাইটেলে একটা এমন কিছু একটা বললো যে খুবই আকর্ষণীয় লাগছে, কিন্তু যখন আমরা কন্টেন্টটা পড়ি বা হচ্ছে দেখি, ভিডিওটা দেখি, তখন দেখা যায় যে টাইটেলের সাথে ভিডিওর কোনো মিল নেই, বা যেই টাইটেলের মানে উল্লেখ করেছে কোনো একটা বিষয় সেটা ওখানে নাই। তো এটাকে বলা হয় ক্লিক বেট। ঠিক আছে, এটা ব্ল্যাক হ্যাট এসইওর একটা টেকনিক। তো এই কাজটা করা যাবে না। ঠিক আছে, এটা যখন গুগল বুঝতে পারবে তখন হচ্ছে আপনার ওয়েবসাইট ডিলিট করে দিবে। এরপরে 3 নম্বরে হচ্ছে গ্রে হ্যাট এসইও। গ্রে হ্যাটটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও আর ব্ল্যাক হ্যাট এসইও দুটোর সংমিশ্রণ। মানে হচ্ছে এখানে নৈতিকতার বিষয়গুলো থাকে, পাশাপাশি অনৈতিক বিষয়গুলো হচ্ছে এখানে মিক্স করে দেওয়া হয়। তো এই কাজটাও করা যাবে না, আপনি নৈতিকতার সাথে অনৈতিকতা মিলাতে পারবেন না। ঠিক আছে, তো এই হচ্ছে আম, বিষয়। ও, আর 4 নম্বরে হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। এখানে শুধু নেগেটিভ লেখা আছে, আপনারা এখানে হ্যাট, HAT, হ্যাট, এই শব্দটা জুড়ে দিবেন।
নেগেটিভ হ্যাট এসইও লিখবেন 4 নম্বরে। তো এটাও আনইথিক্যাল একটা অ্যাপ্রোচ, ব্ল্যাক হ্যাটের মতো। তো এখানে হচ্ছে লো কোয়ালিটির, এই যে দেখেন এখানে বলছে ব্যাড এসইও টেকনিক্স ইনক্লুডিং ব্রেকিং ইনটু সামওয়ান সাইট, creating a suspiciously large number of low quality links to it, and publishing negative feedback or reviews about them on numerous internet forums and discussion boards, etc. A person can go doing bad SEO can lead a variety of legal issues. আচ্ছা, তো এই কাজটা করা যাবে না। নেগেটিভ হ্যাটে কি করা হয়, যে যারা কম্পিটিটর আছে তাদের ওয়েবসাইটের র্যাঙ্কিংটা রিডিউস করার জন্য ওরা হচ্ছে বিভিন্ন রকমের টেকনিক করে। যেমন পয়সা দিয়ে হচ্ছে নেগেটিভ ফিডব্যাক দিয়ে দেয় তাদের কম্পিটিটর যারা আছে তাদের ওয়েবসাইটে, অথবা সাসপিসিয়াস কিছু লিংক তৈরি করে, ঠিক আছে, বা বিভিন্ন ফোরামে গিয়ে তাদের সম্পর্কে খারাপ মন্তব্য করে। ঠিক আছে, এটা নেগেটিভ হ্যাটাসিও, এটাও আনইথিক্যাল একটা বিষয়, এই কাজটা করা যাবে না। তো আমি আবারও একটু রিপিট করছি, যে আপনাদের যদি এক্সামে কোয়েশ্চেন আসে যে এসইও টাইপস বা ক্লাসিফিকেশন জানতে চায়, তো সেক্ষেত্রে আপনারা 4 টাইপস লিখবেন। প্রথমত অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, লোকাল এসইও। আর যদি ইথিক্যালি বা বাই ইথিক্স এসইও টাইপস বা ক্লাসিফিকেশন জানতে চায়, সেক্ষেত্রে হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, আর হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। তো একটু সবাই ক্লাস ভিডিওগুলো ভালো মতো দেখবেন। আচ্ছা, তো আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিব। আচ্ছা, আমি আগে একটু পোস্ট করে নিই আপনাদের গ্রুপে, তারপর বলছি। আপনারা 100তম ব্যাচ। স্ক্রিনে দেখাচ্ছে কে, সাব্বির? সাব্বির, স্ক্রিনে আরেকবার দাগালে ক্লাস থেকে বের করে দিব।
আচ্ছা, আপনারা এই পেজটা তো ফলো করেছেন নিলেন কিনা? এই পেজটাতে আমি একটু কাজ করছি, আপনারা একটু ফলো করে দিয়েন আর পোস্টগুলো একটু লাইক কমেন্ট করিয়েন। বাংলায় কমেন্ট করবেন না, আমি কয়েকটা কমেন্ট দেখেছি আপনারা বাংলাতে করেছেন। আপনাদের ব্যাচে কিনা জানি না। ইংলিশে কমেন্ট করবেন। ইংলিশে কমেন্ট করবেন, পোস্টটা একটু ভালো মতো পড়বেন, ওখানে কি কমেন্ট করতে হবে সেটা লেখা থাকে। একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন সবাই। দিয়েছি, লিংক দিয়েছি। দুইটা পেজ আমার। বাংলায় কমেন্ট করবেন না। স্লো হয়ে গেছে মনে হচ্ছে। কিসের আইডি খুলতে পারেন নাই? না, ক্লাস শেষ না। আমি ফেসবুকে একটা পোস্ট করেছি, সেটা দেখাবো, ওয়েট। নেট ডিস্টার্ব করছে। আচ্ছা, তো এইখানে দেখেন আমি একটা পোস্ট করেছি আপনাদের গ্রুপে। এই যে এটা, যে ফাইন্ড আউট দ্য ইলাবোরেশন অফ দ্য ফলোয়িং টার্মস। তো এখানে কিছু টার্মস দেওয়া আছে, যেগুলো হচ্ছে অ্যাব্রিভিয়েশনটা দেওয়া হয়েছে, এটার ইলাবোরেশনটা কি হবে সেটা আপনারা খুঁজে বের করবেন। তো এখানে যেমন টিএ, ডিএ, পিএ, এরকম কয়েকটা টার্ম দেওয়া হয়েছে। তো এখানে আপনারা হচ্ছে গুগলে সার্চ করবেন যে টিএ মিনিং ইন ডিজিটাল মার্কেটিং, ডিএ মিনিং ইন ডিজিটাল মার্কেটিং, এভাবে হচ্ছে সার্চ করে করে এগুলোর মিনিংগুলো খুঁজে বের করবেন। বের করে এখানে আমার কমেন্টে হচ্ছে এগুলোর অ্যান্সারগুলো সবগুলো একসাথে আপনারা কমেন্ট করবেন। আলাদাভাবে পোস্ট করার প্রয়োজন নাই। আমার এই পোস্টের কমেন্টে আপনারা আপনাদের হোমওয়ার্কটা সাবমিট করবেন। এগুলো নিজেরা খুঁজে বের করবেন, করে কমেন্টে লিখবেন। তো আজকে তো বৃহস্পতিবার, শুক্র, শনি, রোববার পর্যন্ত হচ্ছে আপনারা এগুলো জমা দিতে থাকেন। এটা সঠিক অ্যান্সারটা কি হবে সেটা আমি গ্রুপে পোস্ট করব। ঠিক আছে, এগুলো সবাই খুঁজে বের করবেন, করে কমেন্টে কমেন্ট করবেন। বুঝতে পেরেছেন কি না? ইয়েস অথবা নো লিখে জানান। দ্রুত সবাই। আরেকবার কেন বলতে হবে রাশেদ ভাই?
বলেছি এখানে যেই অ্যাব্রিভিয়েশন গুলো দেওয়া হয়েছে এগুলোর ইলাবোরেশনটা কি হবে, পূর্ণ রূপটা কি হবে, সেটা সার্চ করবে, কমেন্টে হচ্ছে আপনারা লিখবেন। আচ্ছা, ঠিক আছে, তো সবাই এটা খুঁজে বের করে কমেন্ট করবেন। আর তাহলে রোববার দিন আপনাদের ক্লাস বন্ধ থাকবে। আপনাদের মঙ্গলবার দিন পরীক্ষা। বৃহস্পতিবার দিন ইনশাল্লাহ আবার আমরা ক্লাস শুরু করব, আমরা মার্কেট প্লেস থেকে ক্লাস শুরু করব ইনশাল্লাহ, ফাইবার মার্কেট প্লেস থেকে। হ্যাঁ, প্রশ্নের লিংক গ্রুপে দিয়ে দিব। সেদিন ক্লাস হবে না। মঙ্গলবার দিন প্রশ্নের লিংকটা গ্রুপে দিয়ে দেওয়া হবে। রবিবার দিন প্রিপারেশনের জন্য ক্লাস বন্ধ থাকবে। সবাই এই 10টা ক্লাস ভিডিও খুব ভালো মতো দেখবেন। ঠিক আছে, বিগত যে 10টা ক্লাস, আজকের ক্লাস সহ 10টা ক্লাস হলো, খুব ভালোভাবে হচ্ছে ভিডিওগুলো দেখবেন। আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করবেন, ফ্রিল্যান্সিং নিয়ে একটু পড়াশোনা করবেন, বেসিক ধারণাটা রাখবেন। আর অবশ্যই আজকের ক্লাস ভিডিওটা সবাই খুব মনোযোগ দিয়ে করবেন, দেখবেন। আজকের ক্লাস ভিডিওর শুরুর দিকে যে ইনস্ট্রাকশন দিয়েছেন সেটা তো ভালো মতো দেখবেন, আর আজকের ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে সেগুলোও ভালো মতো শুনবেন। হোমওয়ার্কের লিংক আবার কি? হোমওয়ার্কের লিংক কেন দিব? আমি সিম্পল ভাবে বললাম, আমি এখানে একটা পোস্ট করেছি। এই পোস্টের হচ্ছে সঠিক অ্যান্সার যেগুলো হবে সেগুলো আপনারা খুঁজে বের করবেন। খুঁজে বের করে কমেন্টে আপনাদের হোমওয়ার্কটা দিবেন। আর যেটা সঠিক উত্তর হবে সেটা আমি আলাদাভাবে পোস্ট করব আরো কিছুদিন পরে। আপনার আগে জমা দেন। আচ্ছা, আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করবেন। আর সীমা, আপনি যে প্রশ্ন করছেন সেটা অলরেডি আমি অ্যান্সার করেছি, ক্লাস ভিডিও দেখে নেবেন। দিলীপ বলেন। হ্যাঁ, ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমাদের হচ্ছে ওই লিঙ্কডিং এর অ্যাকাউন্ট আপনার ওই মানে অ্যাপ নামিয়ে খুলেছে, ওটা কি হবে? জি হবে। মানে লিঙ্কডিং অ্যাপ নামিয়ে আপনার ওখান থেকে হ্যাঁ খুলেছে হবে আপনার। ভাইয়া, জি হবে। তো আপনার ওটা আপনার মানে খুলেছে, ওটা আপনার মানে প্রথমে আপনার ওই যে ফলো আছে, ওটা ওটা কি খোলা হয়েছে? হ্যাঁ, মানে আপনার আহ, অ্যাকাউন্টে আপনি, আমি যেভাবে দেখাইছি নাম টাম, তারপর হ্যাঁ স্কিলগুলো, এগুলো সব তো অ্যাড করতে পেরেছেন তাই না? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব করেছি, করার পরে অ্যাকাউন্টটা ওকে হয়েছে। ঠিক হওয়ার আছে। পরে এখন শুধু ফলো ফলো লেখা উঠতেছে। ওটা ওইটা ওটাই। অন্যরা ফলো করবে আপনাকে, আপনি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওটা আপনার কালকে খুলতে বলেছে আপনার, আচ্ছা, খুলে যে আচ্ছা আপনার ওই যে লিড লিড জেনারেশন, ওটা চেষ্টা করতেছে আপনার। ওটা এখন চেষ্টা করবেন না। ওটা এখন চেষ্টা ও করলে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে বারবার অন্যদের প্রোফাইলে ঘোরাঘুরি করলে। ও আগে আচ্ছা ঠিক, ক্লাসে যেভাবে ধাপে ধাপে সবকিছু বলেছি, আচ্ছা আচ্ছা ভালো আচ্ছা। মতো ভিডিওগুলো দেখেন কি বলা হয়েছে, ওইভাবে করেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, ওভাবেই করবো আপনার। থ্যাংক ইউ। ঠিক আছে। একদম লিঙ্কডইনের প্রথম ক্লাস থেকে 4টা ক্লাস হয়েছে, ধাপে ধাপে সবগুলো দেখেন আগে। সালমা আক্তার। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, আপনি যে বলছিলেন টাইপ অফ এসইও, আমি এটার ওই যে চারটা তো টাইপ দিব, এগুলোর কি বর্ণনা আমি অন্য মানে গুগল থেকে যদি এগুলো আমি সার্চ দিয়ে লিখি তাহলে কি হবে বর্ণনাগুলো? বর্ণনা তো লিখতে হবে না, আমি বললাম না যে শুধু টাইপস জানতে চাইলে টাইপসের নামগুলো লিখবেন। ও, মানে ওইগুলো সব ওইগুলোর ভিতরে কিছু লিখতে হবে না? না, শর্ট অ্যান্সার তো। আচ্ছা, ইথিক্যাল বা বাই ইথিক্যাল যে একটা টাইপস বলছেন, ওগুলোরও শুধু শর্ট নামগুলো জি, লিখলেই হবে? কোয়েশ্চেন যা আছে সবই শর্ট অ্যান্সার। আর একটা যে বলছিলেন যে 5 নাম্বার করে এক একটাতে ওই এটাই তো ডিটেলস শর্ট লিখতে হবে। অ্যান্সার। ও, এইটাই? ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আর একটা কোশ্চেন ছিল আপু। বলেন। উম, আমি আমি একটু বের করি।
আপু, আমি লিন্ডিং এ আমার প্রোফাইলের ভিতরে বলে ওয়ার্ক ওয়ার্ক ওপেন টু ওয়ার্ক এইগুলো আসে কেন? ওয়ার্কের ওগুলো আসে কেন আপু? এগুলো দিতে হবে না। এগুলো হচ্ছে আপনার ছবিটার মধ্যে একটা দেয়, ওপেন টু ওয়ার্ক দেয়। আমার কাছে এটা অনেক চিপ লাগে, আমি দেই না। আপু আমিও দেই না, আমি এটা সম্পর্কে কোনো আইডিয়া নাই। আমার লিন্ডিং এর ভিতর অনেক কিছু আসতেছে। আবার আসছে আপু অ্যাপিয়ারেন্স, এটা কেন আসছে আপু? আসুক, সার্চ অ্যাপিয়ারেন্স, এগুলো এগুলো কোনো বিষয় না। যে মানে আমার ওগুলোর ভিতরে আবার প্রিমিয়াম টিমিয়াম বিডি টাকা টাকা এগুলোর কথা বলতেছে, এগুলো কি বুঝতেছে না, এগুলো কেন আসতেছে? লিঙ্কডইন হচ্ছে প্রিমিয়াম ভার্সনও আছে, যেখানে হচ্ছে আপনার টাকা দিয়ে আপনার প্রোফাইল প্রিমিয়াম করতে হবে। প্রয়োজন নেই, এগুলো ইগনোর করেন। ঠিক আছে আপু, আরেকটা ছিল যে প্রিপেয়ার ফর ইওর জব সার্চ, এগুলো এগুলো কি আমার কিছু করতে হবে? এগুলো আসতেছে লিন্ডিং এ এখন। না, আচ্ছা ঠিক আছে আপু, মানে আমরা শুধু অ্যাকাউন্টটাই এখন খুলে রাখবো। আর আপনি যে বলছিলেন, আমি তো মোবাইল ইউজার, আমি ওই পোস্ট করছিলাম, বলছিলেন পোস্ট যে করেন, আমার। পোস্টই করেন, জি আপু, পোস্টই করছিলাম। বিভিন্ন বিষয় নিয়ে একটা পোস্ট ইমেজ, করেন। জি আপু একটা ইমেজ দিয়ে করছি, আমার তো আর তিনটা চারটা ইমেজ আসে না পোস্টে একটা আর্টিকেলটা। ইমেজই যথেষ্ট। আচ্ছা আপু, এটাই জানার ছিল। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসিনা কবির। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমরা যে প্রথমে যে একটা পেজ খুলেছিলাম, তো ওখানে গেট মেসেজের যে বাটনটা দেওয়া হয়েছিল, কিন্তু ওইটা আমারটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। ওটা কি ওরকমই থাকবে? আপনার এটা পেজ লিখতে থেকে হবে? আপনি নিজেকে নিজে মেসেজ করতে পারবেন না, এই জন্য আচ্ছা। মেসেজ বাটনটা হাইড হয়ে আছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ। অন্যরা যখন ভিজিট করবে মেসেজ বাটন তখন হ্যাঁ, অ্যাক্টিভ থাকবে। আচ্ছা আচ্ছা। তো এটা দেখে আমি ভাবছি যে কেন এটা এরকম হয়ে আছে কেন। না, আচ্ছা নিজেকে তো নিজে মেসেজ করা যায় না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাই। আর আরেকটা হলো যে আরেকটা জিনিস জানতে ইচ্ছে করছে যে এই যে 10টা ক্লাসের পরে একটা ইভালুয়েশন হচ্ছে, নেক্সট 10টা ক্লাসের পরে কি আবার ইভালুয়েশন করবেন? না, এরপর হচ্ছে একদম ফাইনাল এক্সাম হবে। কোর্স শেষ হয়ে গেলে ফাইনাল এক্সাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আব্দুল গনি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আপনি কি কক্সবাজার থাকেন নাকি? কক্সবাজার লেখা আপনার নামের সাথে। জি, জি ম্যাম, আমার বাড়ি কক্সবাজার। কক্সবাজার কোথায় কক্সবাজারে? ফেকুয়া উপজেলা ম্যাম। আচ্ছা, আমরা চকরিয়া। যেখানে বেড়াতে যাই ওখান থেকে কত দূর? ওখান থেকে 50 কিলো প্রায়। ও, এটা কি মানে কক্সবাজার আমার যাওয়ার বাড়ি আগে? থেকে, যে আপনি আপনারা কক্সবাজার, কক্সবাজার জেলায় ঢুকতেই একদম সীমান্তে আমার বাড়ি। আচ্ছা, মানে ওখান থেকে। চট্টগ্রাম জেলা থেকে কক্সবাজার জেলায় ঢোকা মাত্রই সীমান্তে। ও আচ্ছা, ঠিক আছে, নেক্সট টাইম গেলে আপনার বাড়িতে বেড়াবো। ইনশাল্লাহ। ম্যাম, আমার সমস্যা হচ্ছে যে ওই আমি লিঙ্কডইন যেটা অ্যাকাউন্ট খুলছি, আমি আবার সাইন আপ করতে গেলে, মানে সাইন ইন করতে গেলে ওখানে একটা লেখা আসতেছে, লেখা আসছে যে আপনার লেটস ডু কুইক সিকিউরিটি চেক। এটা লেখা আসতেছে বারবার। আচ্ছা, অনেকটা পাজল আসে তাই তো? ফাজল না, শুধু একটা লেখা আসে এবং এটা ঘুরতেছে, লেটস ডু কুইক সিকিউরিটি চেক, এটা হ্যাঁ, লেখা আপনি আসে। এটা ওকে করেন, যে সিকিউরিটি চেক করেন, তারপর হয়তোবা একটা পাজল আসবে। তো পাজল আচ্ছা আচ্ছা আসলে আচ্ছা। ওখানে আপনার অ্যাকাউন্টটা টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড হয়েছে সেটা বলবে। এখানে ভেরিফাই আচ্ছা আচ্ছা। ইওর আইডেন্টিটি এরকম একটা বাটন দেখতে পাবেন, হ্যাঁ ব্লু হ্যাঁ কালারের। হ্যাঁ হ্যাঁ। ওই জি বাটনে জি জি। ক্লিক করার পরে ওরা স্টেপগুলো বলবে যে কিভাবে কিভাবে আপনি ভেরিফাই করবেন। একটা কিউআর জি কোড জি দিবে, জি। ঠিক আছে? জি জি। তো আচ্ছা আচ্ছা ওইটা আচ্ছা। আপনার মোবাইল দিয়ে স্ক্যান করবেন। কিউআর জি কোডটা জি। স্ক্যান করার পরে আপনাকে একটা অপশন দেখাবে, যে একটা ক্যামেরা ওপেন হবে, ওইটার সামনে হ্যাঁ হ্যাঁ। আপনার স্মার্ট কার্ডের ছবিটা ধরতে বলবে। ঠিক আছে, তো আচ্ছা। ক্যামেরার সামনে জি খুব জি। সুন্দরভাবে স্মার্ট কার্ডের ছবিটা, মানে স্মার্ট কার্ডটা ধরবেন, যেন এটা স্ক্যান করে জি। সুন্দর মতো একটা ছবি নিতে পারে। তো এটা যদি ওকে আচ্ছা হয়ে আচ্ছা। যায়, ওকে হয়ে গেলে জি জি। আপনার সেলফি দিতে বলবে। আচ্ছা। ঠিক আছে, তখন নিজের সামনে ক্যামেরাটা জি ম্যাম। ধরে একটা সেলফি সাবমিট করবেন। যদি জি ম্যাম। সাকসেসফুলি এই কাজগুলো হয়ে যায়, জি সাবমিশনটা সাকসেসফুলি হয়ে যায়, তাহলে জি। আপনাকে বলবে যে অপেক্ষা করার জন্য। ওরা আপনাকে মেইল করবে বা আপনার অ্যাকাউন্টটা ওরা রিভিউ করে আপনাকে জানাবে।
ঠিক আছে? তো এই আচ্ছা, জি ম্যাম প্রসেসটাতে জি। মোটামুটি 3 সপ্তাহের মতো টাইম লাগে। ঠিক ও আছে, মা গো। 21 দিন সময় নেয়। তো 21 দিন পরে হচ্ছে ওরা আপনাকে জানাবে। আচ্ছা ম্যাম জি। জি থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা। জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টিয়ার। হ্যাঁ আপু কেমন আছেন? সালাম আল- আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ওই যে সেন্ড মেসেজের যে বাটনটা এটা কিন্তু আমি হাইড না, এটা কিন্তু দেখতে পাচ্ছি। এটা কি কোনো প্রবলেম নাকি? আপনার পেজে হ্যাঁ হ্যাঁ। আপনি সুইচ করেন নাই সম্ভবত, প্রোফাইল থেকে দেখছেন। পেজে ঢুকে দেখেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পেজে ঢুকলে এটা হাইড এটা হাইড দেখা হাইড যাবে। হয়ে যাবে, মানে নিজেকে নিজে তো আর মেসেজ করা যায় না। রাইট। ঠিক আছে, এটাই আর কি। ধন্যবাদ। হ্যাঁ, আপনি প্রোফাইল থেকে দেখেছেন তো এই কারণে হচ্ছে দেখতে পাচ্ছেন বাটনটা। আচ্ছা যখন পেজে যাব তখন এটা দেখা যাবে না, এই তো? না, হাইড হয়ে থাকে। ওকে ওকে। আল্লাহ হাফেজ। দেখা যায়, মানে মেসেজ বাটনটা দেখা যায় কিন্তু ক্লিক হয় না। জি জি জি। আচ্ছা। থ্যাংক মাসুম বিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, ওই যে হোমওয়ার্কটা দিছেন আপনি, এই হোমওয়ার্কটা মানে যে পেজে দিছেন এই পেজে যেহেতু পাইলাম না, কোনোভাবে লিঙ্কটা কি দেওয়া যাবে? পেজে কেন দিব? আপনাদের গ্রুপে দিয়েছি, গ্রুপ ভিজিট করেন। গ্রুপের ফিচারে দেখেন পিন করা আছে। ঠিক আছে দেখেন, ম্যাম। চেক করেন, এখন চেক আর করে আমাকে বলেন। গ্রুপে ঢুকেন, 100তম ব্যাচ না আপনারা? গ্রুপে গিয়ে ফিচারে যে দেখেন। পেয়েছেন? গ্রুপে ঢুকছি ম্যাম। ফিচার্ড ফিচার্ড লেখা যেটা, ওখানে যান যেখানে ক্লাস লিঙ্ক গুলো পিন করে রাখি। পাননি? না ম্যাম। কি বলে, আমি তো দেখতে পাচ্ছি। ফিচার্ডে দেখতেছেন না আপনি? দেখেন, আমি দেখাই। আমি তো দেখতে জি পাচ্ছি। 100তম ব্যাচ না আপনারা? জি 100তম। এই যে দেখেন, গ্রুপ দেখতেছেন, স্ক্রিনে দেখেন। জি এখানে ফিচার্ডে আসবেন, ফিচার্ড, এই যে প্রথমেই তো পোস্টটা পিন করা। পেয়েছেন? জি ম্যাম পাইছি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আরেকটা কোশ্চেন আছে ম্যাম। হ্যাঁ, বলুন। লিঙ্কডইন থেকে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা করা ছিল 23 সালে। তো ওটা থেকে আমি পেজ করতে গেলে পেজটা এখন নিচ্ছে না, মানে ওটা আর ফলোয়ার আছে কত, মানে লিঙ্কটা কানেকশন পুরো আছে কত সাদা আপনার? হয়ে যাবে। কানেকশন কতজন আছে? কানেকশন আছে 50 জনের মতো। আচ্ছা, আবার একটু কানেকশন বাড়িয়ে নেন, আরো কিছু বাড়িয়ে নিয়ে তারপর চেষ্টা করেন। অনেকদিন ইনঅ্যাক্টিভ ছিল নাকি অ্যাকাউন্ট? জি প্রায় 1 বছরের মতো ইনঅ্যাক্টিভ ছিল। আচ্ছা, কিছু পোস্ট টোস্ট করেন, আগে পোস্ট করেন, আর্টিকেল লেখেন, কানেকশন একটু বাড়ানোর চেষ্টা করেন, আস্তে আস্তে অল্প অল্প করে তারপর চেষ্টা করেন। জি ঠিক আছে। আচ্ছা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাজরুনা। তাজরুনা। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু আমি লিঙ্কডইন হলো অ্যাকাউন্ট খুলতে পারছি।
তো নোটিফিকেশন আসছে দুইটা। আসবেই আপু, অসংখ্য নোটিফিকেশন আসবে, কোনো বিষয় না এগুলা। ও, আপনি যেভাবে করছেন। আর আরেকটা সমস্যা হচ্ছে, আমি হলো ইয়াতে জব টাইটেলে লিখছি যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, পরে দেখতেছি আপনি একই তো, লিখছেন। স্পেশালিস্ট ম্যানেজার একই তো কথা। আপনি আর একটু বেশি স্পেশালিস্ট হয়ে গেলেন, সমস্যা কোথায়? জন্য ভাবতেছি যে কোনো সমস্যা হবে নাকি এই না, জন্য। আপনি তো আরো বেশি স্পেশালিস্ট হয়ে গেছেন, সমস্যা নাই। আমি আবার এডিট করতে চালাম, আবার ভাবিছি আগে দরকার নাই, শুনে। যেভাবে আছে থাক, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। তারক কুমার। ইয়া বা আদাব, ভালো আছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে আমরা যে ক্লাস টপিক গুলো করলাম, হ্যাঁ, এগুলো কি মানে বিভিন্ন তো আপনি টেকনিক্যাল সাইট গুলো দেখাইছেন, যেগুলো একটা পথ দেখাইছেন, ওগুলো কি পিডিএফ পাওয়া যাবে? ক্লাস ভিডিওই তো দিয়ে দিচ্ছে, আবার পিডিএফ ভিডিও কেন তো, লাগবে? না আমি বলি ভিডিও তো, দেখা গেল একটা জায়গায় আমি পেতে গেলাম, হ্যাঁ, সেটা আমাকে ওই ভিডিও খুঁজে খুঁজে সেখানে যেয়ে দেখতে হচ্ছে। পিডিএফ হলে দ্রুত দেখা না, যায়। ওই রকম কিছু পাবেন না। পিডিএফ দিবেন না, তাই? জি। আচ্ছা, ঠিক আছে, এটা জানা। আচ্ছা, টিআর। ইয়ে, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো পিন্টারেস্ট অ্যাকাউন্টটা আমি অন্য কোনো ব্রাউজার থেকে করতে পারছিলাম না, ইভেন অ্যাপস নামিয়েও করতে পারছিলাম না। আমি ওই অপেরা মিনি থেকে করেছি, প্রবলেম তো নাই পিন্টারেস্ট? না? জি জি, পিন্টারেস্ট অ্যাকাউন্টটা। কি ল্যাপটপ থেকে? না, মোবাইল থেকে। আচ্ছা, মোবাইল ইউজাররা হচ্ছে ভিপিএন কানেক্ট করতে হবে। ও আচ্ছা আচ্ছা। ভিপিএন আমার কানেক্ট করে আপনি লোকেশন ইউএসএ ইউকে এরকম একটা যে কোনো একটা লোকেশন দিলে হয়ে যেত, যে কোনো হয়েছে, ব্রাউজার থেকে। অপেরা মিনি থেকে হয়েছে। আচ্ছা, অপেরা থেকে হলেও কোনো প্রবলেম নেই। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আমি ওই পোর্টফোলিও যেটা তৈরি করেছি, ফার্স্টে দেখলাম, পরবর্তীতে ওটা পাচ্ছি না। কারণটা কি, ওটাকে সেভ করে রাখতে হয় এরকম কিছু নাকি? বিজনেস পোর্টফোলিও? জি জি জি। না, সেভ করবেন কেন? আপনি business.facebook.com/overview দিয়ে সার্চ করলেই দেখবেন যে আপনার পোর্টফোলিও দেখাচ্ছে, বা মেটা বিজনেস সুইট লিখে সার্চ করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আজকে আরেকবার ট্রাই করবো। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই। টিআর, আপনি দেখেন। ভাইয়ার নাম কি? আহ, তৌফিক রহমান। আচ্ছা, তৌফিক রহমান। দেখেন আমি মেটা বিজনেস সুইটে কিভাবে সুইচ করছি সেটা দেখেন। Okay. আমি একটা পেজ থেকে দেখাই। তো এই যে একটা পেজ, হ্যাঁ। তো এখান থেকে আমি মেটা বিজনেস সুইটে হচ্ছে খুব ইজিলি সুইচ করতে পারি। ধরুন আমি এটা হচ্ছে শেয়ার করব, একটা গ্রুপে শেয়ার করব পোস্টটা। তো এখান থেকে এই যে ট্রাই ইট, মেটা বিজনেস সুইট আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা প্ল্যাটফর্ম থেকে সবগুলো কাজ করা যায়, মানে খুবই ইজি ওয়েতে হচ্ছে কাজ করা যায়। তো আমি কিন্তু মেটা বিজনেস সুইটে চলে আসছি, আমি ছিলাম হচ্ছে পেজে। এখান থেকে আমি মেটা বিজনেস সুইটে সুইচ করে নিলাম। তো এখানে এসে ধরেন এই পোস্টটাই আমি হচ্ছে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে চাচ্ছি। তো এভাবে আমি কয়েকটা গ্রুপে সেভ করে নিলাম। ভিডিও অ্যাড করার কথা বলছে। ও মাই গুডনেস, সাউন্ড দেওয়া এটাতে। এরপর এখানে একটা প্রাইমারি টেক্সট দিতে হয়, টেক্সট রেডি করেছিলাম, এখন কোথায় আছে কে জানে। এই মেটা বিজনেস সুইটে একসাথে আমরা অনেকগুলো পোস্টকে স্ক্যাডিউল করে রাখতে পারি, একদম ডে টাইম দিয়ে হচ্ছে আপনি শিডিউল করে রাখলে ওই টাইমলি হচ্ছে সেটা পাবলিশ হবে। ওপেন হয় না কেন?
এখানে সিম্পলি যদি আপনি মেটা বিজনেস সুইট লিখেও সার্চ করেন তাহলেও পেয়ে যাবেন। মেটা বিজনেস সুইট। এই যে আমি আমার মেটা বিজনেস সুইটে চলে আসলাম। তো এইখান থেকে আপনি কোনটাতে যাবেন? আমার এখানে অনেকগুলো আছে, হ্যাঁ। এখানে আমার 3টা বিজনেস পোর্টফোলিও তৈরি করা। তো যেটাতে যাবেন সেটা হচ্ছে ওপেন করে নেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বোঝা গেছে? জি জি। মেটা বিজনেস সুইট লিখে সার্চ করলে আপনি এখানে পাবেন, এটাকে অ্যারোটাকে ড্রপ ডাউন করলে এখানে আপনার ইয়েগুলো দেখতে পাবেন। তা আমার আমার যখন যেটাতে দরকার হয় আমি সেটাতে সুইচ করে নিই। আচ্ছা ঠিক আছে। আর কোনো প্রশ্ন? আচ্ছা আপু, ওই যে আমার আরো ফেসবুক অ্যাকাউন্ট করা আছে, তো তো আমি যখন এটা ইয়ে করতেছি দেখি যে ওই অ্যাকাউন্ট গুলো চলে আসতেছে। হ্যাঁ, এখানে তো 4টা ক্রিয়েট করা যায়, তাই না? বুঝি পোর্টফোলিও নাই, 4টে। আবার বলেন। কি কি কোনটা? ফেসবুক অ্যাকাউন্ট আমার হলো 3-4টা লগ ইন করা আছে, ঠিক আছে তো। ফেসবুক অ্যাকাউন্ট? জি জি। তো ওগুলো চলে আসতেছে তো, পোর্টফোলিওতে আমি যখন আচ্ছা, যাচ্ছি, পোর্টফোলিও হচ্ছে যেটার পাশে হচ্ছে আপনি সেটিংসের আইকনটা দেখবেন, সেটা হচ্ছে আপনার পোর্টফোলিও। সেটা বুঝতে পারছি, কিন্তু বাট ওটা দেখতে পাচ্ছি না। ওটা কালকে ক্রিয়েট সেটিংসের চিহ্ন করছিলাম। নেই? সেটিং মানে সেটিংস এর চিহ্ন, বাট যেটা ক্রিয়েট করছিলাম ওটাও নেই, ঠিক আছে। এটা না থাকার কারণটা জানতে চাচ্ছিলাম। রেস্ট্রিক্টেড কিনা? না, রেস্ট্রিক্ট হয়নি তো। আচ্ছা, এমন তো হওয়ার কথা না। আচ্ছা, আমি আজকে একটু আবার ফাইন্ড আউট করবো। আর নতুবা আরেকটা তৈরি করে নেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, বুঝতে পেরেছি। আচ্ছা। জাহিদ, জাহিদ বলুন। আসসালামাইকুম ম্যাম। ও মা, আমি তো ভাবছি ভাইয়া কথা বলুন। বলেন, বলেন, প্রশ্ন বলেন। হ্যাঁ ম্যাম, আমি ওই যে হ্যালো। আমি আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ ম্যাম, আমি ওই যে আইডিটা খুলতে পারতাছি না, অনেক চেষ্টা করছি। কি আইডি? ওই যে লিঙ্কডইন আইডিটা। আচ্ছা, তো চেষ্টা তো করতে হবে, চেষ্টা করেই করতে হবে। হ্যাঁ ম্যাম, ওটিপি চাই কিন্তু ওটিপি মানে দিলেও আবার নেয় না, কেমন তো একটু বুঝতে চেষ্টা পারতেছি না। করতে হবে, চেষ্টা করেই করতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। আর কোনো ম্যাজিক নাই আপু। চেষ্টা করেন। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? হোমওয়ার্ক দিয়েছে সেটা, হ্যাঁ, গুগলে সার্চ করে নেবেন। আচ্ছা, ওসমান গনি, আপনি তো মোবাইলে জয়েন হয়েও হচ্ছে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।